মুনতাহা অন্ধকারে কিছুই দেখছে না। ঘুমন্ত চোখে আবছায় আলোয় মানুষের আবরণ বোঝা যাচ্ছে। কে হতে পারে বাসায়? চোর টোর ঢুকলো না তো? বিয়ে বাড়িতে চোরের উৎপাত বেশি থাকে। ধীরে ধীরে পা ফেলে লাইট জ্বালাবার মুহূর্তে কে যেন হাত ধরলো। মুনতাহা যে চিৎকার করতে যাবে, মুখ চেপে ধরেছে। মুনতাহার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলে সাইমন ফিসফিস করে বলে, আমি, ভয় পেও না। মুনতাহা সাইমনকে ধাক্কা মেরে রাগ করে বলে উঠল, তুমি এত রাতে এখানে কি করছো? কেন, আসা যাবে না? না, অন্যের হবু বরকে আমি মাঝরাতে আমার রুমে অ্যালাউ করছি না। ভুলে যেও না, আমি এখনো তোমার স্বামী। আমাদের কিন্তু ডিভোর্স হয়নি। তোমার কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? নাকি দ্বিতীয় বিয়ে করবে বলে যেটুকু বিবেকবোধ ছিল সেটুকুও গেছে? কাল বিয়ে, আজ আমার ঘরে কি চাই তোমার? সাইমন ভাবছে মুনতাহা জড়িয়ে ধরে বলবে, সাইমন, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে ছেড়ে থাকার সাধ্য আমার নেই। তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে পারবো না। ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কথা বলে যাই। ভেবেছি আমার জন্য তোমার কষ্ট হচ্ছে। এখন দেখছি তুমি দিব্যি ভালো আছো। তুমি কি চাও? আমি তোমাকে কাছে পাওয়ার আশায় প্রহর গুণে অপেক্ষায় থাকি। তোমার এসব নাটক নিতে পারছি না। প্লিজ এই ঘর থেকে বের হয়ে যাও। তোমাকে অপেক্ষা করতে হবে না। কাল থেকে আমি অন্য কারো। ভালোই হয়েছে তুমি সময় থাকতে নিজেকে শুধরে নিয়েছ। সাইমন মুনতাহার কথা আড়ালে দাঁড়িয়ে মুনতাহার শাশুড়ি শুনছিল। মুনতাহার শাশুড়ি চিন্তায় পড়ে গেলেন কি হতে যাচ্ছে এ ভেবে। সাইমনের সাথে কঠিন হতে মুনতাহার খুব কষ্ট হচ্ছে। মুনতাহা চায় সাইমন কোনো মায়ার মোহজালে না পড়ে নিজ থেকে ফিরে আসুক। সত্যিই কি ফিরে আসবে? মুনতাহা জানে হাজারো কষ্টের মাঝে সাইমন মুনতাহাকে সান্ত্বনা দিবে না। সাইমনকে ভালো না বাসলে মুনতাহা ভালোবাসার কষ্টটা অনুভব করতে পারত না। খুব জানতে ইচ্ছে করে, সাইমনের হাসিতে কি কখনো আমার কষ্টগুলো খুব গোপনে লালন হয়েছিল? ও কি কখনো সম্মতির আড়ালে আমার শূন্যতা অনুভব করেছিল? কাল যে মানুষটা পর হয়ে যাবে তাকে নিয়ে আর ভাবতে চাই না। অবন্তিকার মানসিক শক্তি পাচ্ছে না বিয়ের জন্য পার্লারে সাজার। কার জন্য সাজবে? কাকে দেখাবে? আনাফের ভালোবাসা তাকে খুব তাড়া দিচ্ছে। ফেলে যাওয়া স্মৃতি বারবার পিছু ফিরে রাখছে। অবন্তিকা, তোমার জন্য বাবা পার্লারের লোক ঠিক করেছে। তুমি ঠিকমতো গোসল করে নিয়েছ? দেখো ভাবি, তোমরা সব জানার পরে আমাকে অযথা পেইন কেন দিচ্ছ? আর কেউ না বুঝুক, তুমি তো জানো বিয়ে নিয়ে আমার কোনো স্বপ্ন নেই। আমার সকল স্বপ্ন আমি নিজে পুড়িয়ে আকাশের ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আমাকে বিরক্ত করো না। বিয়েতে একটু হলেও সাজতে হয়, তোমাকে বেশি সাজতে হবে না। একদম শুকনো মুখে থাকলে লোকে নানান কথা বলবে। নতুন আত্মীয়রা কি ভাববে? প্লিজ না করিও না। মুনতাহার শাশুড়ি সকাল হতে না হতে সাইমনের রুমে গেল। ছেলেটার মতিগতি ভালো লাগছে না। না জানি তীরে এসে তরি ডুবে যায়। সাইমন বালিশে হেলান দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন, যেন জীবনের হাজার হিসেব মিলাতে ব্যস্ত। তুই কি শুরু করছিস বাবা? শেষ বয়সে কি আমার অপমান করাবি? কেন মা, কি করলাম? তুই মুনতাহার ঘরে কেন গেছিস? ও যেহেতু মেনে নিছে সব ভালোই ভালোই হচ্ছে, তাহলে আবার এসব কেন? তুই কি বিয়েটা করতে চাস না? না মানে মা, ও তেমন কিছু না। তুমি ভেবো না, তুমি যেভাবে ভেবেছ সেভাবে সব কিছু হবে। আমি তো তোমার কথার অবাধ্য হতে পারি না। ঠিক আছে, সময় মতো রেডি হয়ে যাস। জুমার আগে ওদের ওখানে যেতে হবে। নামাজ পড়ার পরে কাবিন হয়ে যাবে। কাবিনের কথাটা সাইমনের তীরের মতো লাগলো। অজানা কষ্ট মনটাকে গ্রাস করে ফেলছে। সত্যি কি সারা জীবনের জন্য মুনতাহাকে হারিয়ে ফেলছে? সবাই খুব সুন্দর করে সাজছে। কে কোন জামা পরবে, কি গহনা পরবে ঠিক করছে। কেউ একবারের জন্য মুনতাহার খবর নেওয়ার প্রয়োজন বোধ করেনি। মুনতাহা পাথর হয়ে গেছে, চুপ করে কাজ করে যাচ্ছে। কার কি লাগবে সব দিকে খেয়াল রাখছে। যতটুকু পারছে নিজেকে কাজে ব্যস্ত রাখছে। ব্যস্ত থাকলে কান্না আসবে না। কান্না মানুষকে ক্রমশ দুর্বল করে। সাইমনের মুখোমুখি এক দুইবার পড়েছে, একবারও সাইমনের চোখের দিকে তাকায়নি। ও জানে সাইমনের চোখের দিকে তাকালে অবহেলিত চোখ দুটো নিজেকে ধরে রাখতে পারবে না। অবহেলা ভীষণ ভয়ঙ্কর জিনিস। জীবন্ত মানুষকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাওয়ার জন্য
আপন মানুষের অবহেলাটুকুই যথেষ্ট। সবাই বিয়ে বাড়িতে যাবার জন্য বের হচ্ছে। মুনতাহার শাশুড়ির সাহস হয়নি মুনতাহাকে বলার জন্য, চলো আমাদের সাথে। জীবন নামের ছোট্ট নৌকায় মানুষ প্রতিনিয়ত কষ্টের সাগরে ডুব দেয়। কেউ কেউ সেখান থেকে উঠে জীবনটাকে নতুন আলো উজ্জীবিত করতে পারে, আবার কেউ অথই সমুদ্রে তলিয়ে যায়। সাইমন এলোমেলো উস্কো শুষ্ক চুলে বের হবার আগে মুনতাহার দিকে তাকালো। মুনতাহার চোখ আজ বড্ড ক্লান্ত। একগুচ্ছ মন খারাপের কালো মেঘ মুনতাহার মনের আকাশে উড়ে বেড়াচ্ছে। মুনতাহা সাইমনের দিকে চিরুনি এগিয়ে দিয়ে, বিয়ে করতে যাচ্ছ, খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি হয়ে না। নতুন বরকে এলোমেলো চুলে মানায় না। সাইমন চুপ, কোনো উত্তর দিল না। জীবনে কিছু প্রশ্নের উত্তর কখনো পাওয়া যায় না, কিছু ভুলের সমাধান হয় না। মুনতাহা এক সমুদ্র কষ্ট নিয়ে শেষবারের মতো সাইমনের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকালো। বেশিক্ষণ তাকানোর মতো মানসিক শক্তি খুঁজে পেল না। ওদের বিদায় দিয়ে মুনতাহা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে গায়ের যত জোর ছিল পুরোটা দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। তুমি সত্যি আমার ভালোবাসাকে হারিয়ে দিয়ে জিতে গেলে। তোমাকে কাছে পাওয়ার কোনো উপায় আর রইল না। আমি বাস্তবতার কাছে আজ বড্ড অসহায়। মনের কোথাও এক কোণে আশার আলো ছিল, তুমি যাবে না, কিন্তু আমি ভুল, আমি তোমায় আপন করতে পারিনি। আপন মানুষ কখনো ছেড়ে যায় না, ভালোবাসায় আগলে রাখে। অবন্তিকার চোখ থেকে অঝরে পানি পড়ছে। ভাবছে কিভাবে কবুল বলবে। সত্যি কি পারবে আহনাফকে ভুলে থাকতে? অবন্তিকা ওর বাবার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকালো। রেজাউল করিম তারা দেখিয়ে, অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কবুল বলে দে মা, সবাই অপেক্ষা করছে। আমি জানি বাবা, তোমার খুব তাড়া। ভেবো না, আজ আমি পালিয়ে যাব না। যদি পালানোর হতো, হাজার পাহারা দিলে আমাকে আটকাতে পারতে না। এটাও জানি, এবার পালিয়ে গেলে তুমি আহনাফকে মেরে ফেলবে। জেনে শুনে আমি সেটা করতে পারি না। আমি এমন ব্যবস্থা করব, মেয়ে বিয়ে দেওয়ার স্বাদ মিটে যাবে। তুমি নিজ থেকে আবার আমার ডিভোর্স করাবে। এটা আমার কাছে আমার ওয়াদা। অবন্তিকা আহনাফের একরাশ স্মৃতি রিক্ত ভরা বুক নিয়ে কবুল বলে সামিহাকে জড়িয়ে ধরে ভীষণ কান্না করছে। কেউ কি বুঝবে এ কান্না বিদায়ের কান্না না? এ কান্না নিজের ভালোবাসাকে চিরদিনের মতো গলা টিপে হত্যা করার কান্না। শেষ পর্যন্ত অবন্তিকা সাইমনের বিয়ে হয়ে গেল। সাইমনের মা খুশিতে কান্না করে দিয়েছে। আজ বুকটা অনেক হালকা লাগছে। এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছে। অবন্তিকার বাবার হাত ধরে বলছে, বেয়াই আপনি চিন্তা করবেন না, আপনার মেয়ে আজ থেকে আমার আরেক মেয়ে। আমি ওকে সাধ্যমতো সুখে রাখবো, কোনোদিন চোখে পানি আসতে দিব না। আমার মা মরা মেয়েটা, আপনার ভরসায় ওকে তুলে দিলাম। মুনতাহা গোসল করে আলমারির থেকে বিয়ের শাড়িটা বের করে পরে নিল। কান্না করতে করতে চোখ ফুলে গেছে, তাই যতটা পেরেছে মেকআপ করেছে, যাতে কেউ বুঝতে না পারে ওর ভিতরের আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কষ্টের কথা তাদের বলে শান্তি পাওয়া যায় যারা কষ্টটা অনুভব করতে পারে। এদের সামনে কান্না করা মানে নিজের দুর্বলতা প্রকাশ করা। অসহায়ত্ব মানুষকে দিন দিন অন্ধকারে নিমজ্জিত করে। এই পৃথিবীতে কেউ কারো কষ্ট বোঝে না যতক্ষণ না নিজেকে সে জায়গায় বসাতে পারে। বাহির থেকে ফুল এনে নিজের হাতে পুরো ঘর ফুলের বাগান করে দিয়েছে। মনের মাধুরী মিশিয়ে বাসরঘর সাজিয়েছে স্বামীর নতুন বইয়ের জন্য। বারবার আল্লাহকে বলছে কোনো মেয়ের ভাগ্যে যেন এমন দিন না আসে। মুনতাহা এখন বুঝতে পারছে আত্মহত্যা মানুষ এমনি এমনি করে না। কতটা আঘাত পেলে এই দুনিয়াতে বেঁচে থাকার মায়া হারিয়ে ফেলে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো, প্রতিদিন কতই না মানুষ নির্দ্বিধায় পৃথিবী ছেড়ে চলে যেত। তবে রাতের আধারে কত শত মন আত্মহত্যা করে, সে খবর কি কেউ রাখে? তুমি বুঝবে সাইমন আমি কি ছিলাম তোমার জীবনে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে। সেদিন চাইলেও আমায় ছুতে পারবে না। আজ না হয় সুখগুলো তোমার হোক, কষ্টগুলো আমার থাক। সুখ ছেড়ে গেল, কষ্ট কখনো ছেড়ে যায় না। কষ্ট কেবল একান্ত নিজের হয়। বাহিরে গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। মনে হয় সাইমন নতুন বউ নিয়ে চলে এসেছে। চোখ মুছে দীর্ঘ নিঃশ্বাস নিল, নিজেকে হালকা করে দরজা খুলতে গেল। সাইমনের নতুন বউ নিয়ে হাজির। আশেপাশে সাইমনকে দেখা যাচ্ছে না।
মুনতাহার শাশুড়ি ব্যস্ততা দেখিয়ে রাহিকে ডেকে বলছে, কিরে, নতুন বৌমা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তাড়াতাড়ি ওর বসার ব্যবস্থা কর। আত্মীয় স্বজন সবাই নতুন বউকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, তুমি এত ব্যস্ত হও না, আমরা করছি। মুনতাহার চোখে চোখ রেখে মুনতাহার শাশুড়ি কথা বলছে না। হঠাৎ করে মুনতাহার দিকে তাকাতে চোখ আটকে গেল। মুনতাহা বিয়ের শাড়ি পরেছে কেন? ওর কি চাই? এখন এসব নিয়ে মাথা কামানোর সময় নেই। যা হবার তা তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তাতেই শান্তি। মুনতাহা অবন্তীকে দেখছে। মেয়েটা ভারী সুন্দর, চেহারা একটা নিষ্পাপ ভাব আছে। মুনতাহা সবার আড়ালে চোখের জল পড়ার আগে মুছে নিল। তার কষ্টের সময় শেষ। এখন শুধু দেখবে সাইমন কি করে। অবন্তিকাকে খাটের উপর বসিয়ে এক এক করে আত্মীয় স্বজন মিষ্টি খাইয়ে নতুন বউকে গিফট দিচ্ছে। মুনতাহার শাশুড়ি মা নিজের হাতের স্বর্ণের বালা দুইটা অবন্তিকাকে পরিয়ে দিল। মুনতাহার বিয়ের পর ও শাশুড়ি প্রায় সময় বলতো, তুমি যেদিন আমাকে সুখবর দিবে, আমার ঘর আলোয় আলোয় ভরিয়ে দিবে, সেদিনে বালা দুটো আমি নিজ হাতে পরিয়ে দিব। মুনতাহার কষ্ট লাগছে না। কি হবে কষ্ট পেয়ে? যেখানে এত ভালোবাসা দিয়ে মনে জায়গা করতে পারেনি, সেখানে বালা দুটো মূল্যহীন। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা অর্জন করা। অবন্তিকার ভীষণ বিরক্ত লাগছে। একজনের পর একজন মিষ্টি খাওয়াচ্ছে। বাহ, এরা তো দেখি ভালোই আদিক্ষেতা দেখাচ্ছে। অবশ্য নতুন বউদের প্রতি সব শাশুড়ি প্রথমে আলগা পিরিত দেখায়, কয়েকদিন পরে ভালোবাসা দৌড়ে পালাবে। অবন্তিকার শরীরটা বড্ড ক্লান্ত। সবার সামনে বলে দিল, আমার খুব ঘুম পাচ্ছে, আপনাদের কাজ শেষ হলে আমি একটু ঘুমাবো। সাইমনের মা সবাইকে বলছে, এই তোরা সবাই যে যার ঘরে যেত। দেখছিস না সারাদিন কত ধকল গেছে মেয়েটার উপর, ওকে একটু একা থাকতে দে। সাইমনকে বারবার কল দিচ্ছে, সাইমন ধরছে না। অনেক রাত হয়ে গেল, ছেলেটা কোথায় যে গেল? নতুন বউ যে কি ভাববে? কিছুক্ষণ পরে দরজায় কলিং বেল বাজছে। মুনতাহা ইচ্ছে করে দরজা খুলতে গেল। সাইমনকে দেখাতে চায় বিয়ে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। কে বলবে আর সাইমন বিয়ে করেছে? পাঞ্জাবির বোতাম খোলা, সারা শরীর ঘেমে একাকার। মুনতাহাকে দেখে মাথায় রক্ত উঠে গেল সাইমনের। কোন খুশিতে মুনতাহা লাল বেনারসি পরে এত সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। তোমার জন্য বাসার সবাই অস্থির, ফ্রেশ হয়ে রুমে যাও, অবন্তিকা অপেক্ষা করছে। তোমাকে বলতে হবে না, আমার বউয়ের কাছে সময় হলে আমি ঠিক যাব। দুজন ভালোবাসা হারিয়ে যেও। মুনতাহা আর কথা বাড়ালো না। সাইমন রুমে গিয়ে দেখে অবন্তিকা ঘুমিয়ে আছে। অবন্তিকাকে ঘুমন্ত দেখে কেন জানি মনটা শান্ত হলো। এমন পরিস্থিতি না পারছে বলতে, না পারছে সইতে। অবন্তিকা ঘুমের ভান ধরে শুয়ে আছে। এসব বাসরাতের জন্য সে কোনোভাবে প্রস্তুত না। বাসরাত জীবনে একবার হয়, সেটা আহনাফের সাথে হয়ে গেছে। আহনাফের জায়গা আর কাউকে দিতে পারবে না। অবন্তিকা একটু পর পর চোখ খুলে দেখছে সাইমন কি করছে। না জানি তার পাশে শুয়ে পড়ে। পুরুষ মানুষের বিশ্বাস নেই, বলা যায় না, মাঝরাতে স্বামীত্ব খাটাতে পারে। সাইমন রুমে এসে সোফায় শুয়ে গেল। অবন্তিকা বুক ভরে নিঃশ্বাস নিল। মনে হচ্ছিল দম আটকে যাচ্ছে। মোবাইলের দিকে তাকাতে দেখছে আহনাফ বারবার কল দিচ্ছে। ভাগ্য ভালো মনে করে মোবাইল সাইলেন্ট রেখেছে, না হয় কি যে হতো। অবন্তিকা জানে আহনাফের মনে এই মুহূর্তে কি চলছে। আনমনে বলে উঠল, তুমি ভেবো না আহনাফ, তোমার জায়গা কেউ পাবে না। যত দূরেই থাকো না, তুমি সারা জীবন আমার মনে একাই রাজত্ব করবে। কিছু সম্পর্ক দূর থেকে ভালো, তাতে ভালোবাসা আরও বেড়ে যায়। মুনতাহার চোখে ঘুম নেই। না চাইতেও বারবার ভাবছে রুমের ভিতর কি হচ্ছে। মুনতাহা মানসিক শান্তির জন্য নামাজে বসে গেল। কিন্তু নামাজের মধ্যে সাইমন অবন্তিকার কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। মানুষ যখন কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে, সেটা ব্রেনে আটকে যায়। সারাক্ষণ সে ব্যাপারটা কারণে অকারণে তাড়া দিতে থাকে। মুনতাহা নামাজ শেষ করে শুয়ে গেল। যতই ঘুমকে আঁকড়ে ধরতে চাচ্ছে, ঘুম যেন ফাঁকি দিয়ে অন্য কোথাও বাসা বাঁধছে। না, ঘুম আসছে না। নিজেকে শক্ত করলেও মন কিছুতেই মানতে চায় না। অবুঝ মন বারবার নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়। চাইলেই কি সব ছাড়া যায়? ছাড়ার পরেও কত কিছু বাকি থেকে যায়। মুনতাহার মনের অজান্তে সাইমনের রুমের সামনে বারবার ঘুরে এসেছে। চারদিকে ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ ছাড়া আর কিচ্ছু নেই।
আজ সবাই প্রশান্তির ঘুম দিচ্ছে। মুনতাহা শাশুড়ির রুমের পাশ দিয়ে যেতে দেখছে। আজ শাশুড়ি মা বেঘরে ঘুমাচ্ছে। পৃথিবীর কি অদ্ভুত নিয়ম, একজনের ঘুম কেড়ে অন্যজন সুখের ঘুম দেয়। একবারও আমার কথা ভাবলো না আমি ঘুমাতে পারছি কিনা। অনুতপ্ততা অনেক বড় ব্যাপার, যা সবার মাঝে থাকে না। অবন্তিকা সাইমনের ঘুম ভাঙার আগে গোসল করে ফ্রেশ হয়ে গেল। নতুন বউ সকাল সকাল গোসল না করলে দুনিয়ার প্রশ্ন, এটা যেন বাধ্যতামূলক। সাইমনের মা অবন্তিকাকে দেখে বলছে, এই তোরা কই? বৌমা উঠে গেছে, নাস্তা রেডি কর। বৌমা ঘুম কেমন হয়েছে? জি ভালো। সাইমন ওঠেনি? জানি না, কষ্ট করে আমার ব্রেকফাস্ট রুমে পাঠিয়ে দিন, আমি এত জনসম্মুখে খেতে পারি না। তুমি যাও, আমি নিয়ে আসছি। মুনতাহা ইচ্ছে করে নাস্তা নিয়ে রুমে গেল। জানে ওর যাওয়াটা ঠিক হচ্ছে না, তারপরও মন মানছে না। দেখতে চায় সেই চেনা রুম আজ কতটা অচেনায় রূপ নিয়েছে। অবন্তিকা রুম থেকে বের হবার পরপর সাইমন ফ্রেশ হতে চলে গেল। সাইমন ভাবছে যত দ্রুত বাসা থেকে বের হয়ে অফিসে যেতে পারবে ততই শান্তি। বাসায় কোনোভাবে থাকতে ইচ্ছে করছে না। মুনতাহার সামনে দাঁড়ানোর সাহস হচ্ছে না। মুনতাহার সাথে বিয়ের পরের দিন কাটানো সময়গুলোর কথা খুব মনে পড়ছে। মুনতাহা ভেজা চুলে সাইমনের ঘুম ভাঙিয়ে আলতো করে কপালে চুমু এঁকে দিয়েছিল। সেই স্পর্শ ভোলার মতো না, চাইলেই কি ভোলা যায়? এজন্য বোধহয় সবাই বলে প্রথম ভালোবাসার জীবনে দাগ কেটে যায়। প্রথম ভালোবাসার অনুভূতির কাছে সব তুচ্ছ। মুনতাহা রুমে এসে দেখছে অবন্তিকা গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে শাড়ি ঠিক করছে। এদিক সেদিক তাকিয়ে দেখছে সাইমন নেই। পানির আওয়াজ শুনে বুঝেছে সাইমন ওয়াশরুমে। মুনতাহার বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। তাহলে কি সাইমন অবন্তিকার মধ্যে সব হয়ে গেছে? কিন্তু বিছানায় যেভাবে ফুল দিয়ে সাজানো ছিল সেভাবেই আছে। আর কেনই বা আমি ভাবছি, এটা তো হওয়ার কথা। অবন্তিকা মুনতাহাকে দেখে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কে হন সাইমনের? আমি? মুনতাহা কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। অবন্তিকার প্রশ্নে কিছুটা ঘাবড়ে গেল। কিছুই না, আমি ওনাদের আশ্রিতা। কথাটা শুনে অবন্তিকার মুনতাহার জন্য মায়া হচ্ছে। এত সুন্দর চেহারার মানুষ কারো বাসা আশ্রিতা হতে পারে? আহা, জীবন কত নাটকীয়। অবন্তিকা ঠোঁটের কোণে বাঁকা হাসি দিয়ে বলল, আপনি না দেখতে খুব সুন্দর। তুমিও খুব সুন্দর। অবন্তিকা নাস্তা খেয়ে মুনতাহাকে বলছে, কে বানিয়েছে নাস্তাগুলো? কেন, খারাপ হয়েছে বুঝি? না না, ভীষণ মজার, ঠিক আমার মায়ের হাতের মতো। মনে হচ্ছে কত বছর পরে মায়ের হাতে বানানো খাবার খাচ্ছি। একদম মামা গন্ধ। তাই যত খুশি খাও, আমি আবার বানিয়ে দিব। এর মধ্যে সাইমন বের হলো। কোনো কথা না বলে অফিসের জন্য রেডি হচ্ছে। একটু পর পর আড়াল হয়ে মুনতাহাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মুনতাহার চোখে এক রাজ্যের অভিমান। মুনতাহা সাইমনের দিকে একবারও ফিরে দেখছে না। ফিরে তাকাবে কেন? ফিরে তাকানোর মতো তো কিচ্ছু করেনি। মুনতাহার জায়গা অন্য কেউ হলে জীবন নরক করে দিত। সাইমনকে বের হতে দেখে সাইমনের মা তড়িঘড়ি করে এসে বলছে, কি রে, তুই কই যাচ্ছিস? নাস্তাও তো করলি না। অফিসে নাস্তা ওখানে করে নিব। নতুন বৌমাকে রেখে অফিস করবি? কয়েকদিন ছুটি নিবি না? আমার কাজ আছে, ছুটি নেওয়া যাবে না। মাকে কথা বলার সুযোগ না দিয়ে সাইমন অফিসে চলে গেল। রাহি মুনতাহাকে অবন্তীর সাথে হেসে হেসে কথা বলতে দেখে মায়ের কাছে এসে বলছে, মা দেখবা তোমার বড় বউ সব ডুবাবে। কেন, কি হয়েছে? এটারে এখান থেকে না তাড়ালে পরে সব হারাবা। ভনিতা না করে বল না কি হয়েছে। দেখে এলাম অবন্তিকা ভাবির সাথে খুব খাতির জমাচ্ছে। কখন আবার কি বলে ভেজাল লাগায় আল্লাহ জানে। কি বলিস? এত অল্প সময় কিসের খাতির? আমার সাথে চলো, দেখবে। রাহি ওর মাকে নিয়ে অবন্তিকার ঘরে গেল। মুনতাহার শাশুড়ি তাচ্ছিল্যের সুরে বলতে লাগলো, তুমি এখানে কি করছো মুনতাহা? এত হাসাহাসি কিসের? কোন খুশি তোমাকে জড়িয়ে ধরেছে? অবন্তিকা জবাব দিল, কেন, এ ঘরে হাসাহাসি কি পাপ? নাকি জীবনে কখনো কাউকে হাসতে দেখেননি? রাহি মুখের কথা কেড়ে নিয়ে আদিক্ষেতা দেখিয়ে বলছে, ভাবি তুমি এখনো নতুন, এসব বুঝবা না। কখন তোমারে কি ভুলভাল বলে পেঁচ লাগাই দিবে, এগুলো কুটনামি করতে ভালোই পারে।
শোনো রাহি, আমি বাচ্চা না। এখন তো মনে হচ্ছে যত কূটনামি তোমাদের মাঝে। ভাবি, কি বলছো তুমি? যা বলছে একদম ঠিক বলছি। চেহারা হাবভাব দেখলে বোঝা যায় কারা কূটনামি করে। দেখছো মা, এই কুটনি মহিলা এতক্ষণে তোমার নতুন বউয়ের মাথা খেয়েছে। রাহির মা ভাবছে মুনতাহা না জানি কি অবন্তিকাকে কি লাগিয়ে দিয়েছে, তাই আগে থেকে কথার প্রলোভ দিচ্ছে। মুনতাহা বলল, আমি আপনাদের আশ্রিতা, মনিবের কথা মনিবের কাছে আর কি লাগাবো? কুটনামি করার স্বভাব আমার কোনোদিন ছিল না। মুনতাহার কথা শুনে রাহি শাশুড়ি দুইজন বেবাচেকা খেয়ে গেল। মুনতাহা আশ্রিতা? তা তো দেখতে পাচ্ছ। যা আমার না তা পাওয়ার আশা আমি করি না। নিজের হলে এমনিই থেকে যায়, কুটনামি করতে হয় না। রাহি মুনতাহার কথার মানে বুঝলো না। মুনতাহা কি না পাওয়ার কথা বলছো? ও কিছু না বোন। মুনতাহার শাশুড়ি মুনতাহাকে রুমে এনে দরজা লক করে দিলেন রাগান্বিত স্বরে। তুমি কি চাও অবন্তিকা সব জেনে যাক? ওর সাথে এত কথা কিসের? মা, আমি যদি চাইতাম অবন্তিকা এতক্ষণে সব জেনে যেত, কিন্তু আমি সেটা করব না। যা করার আমার আল্লাহ করবে। আমার সংসারে আগুন লাগানোর জন্য বসে আছো তাই না? অনেক হয়েছে, এবার সময় এসেছে এখান থেকে চলে যাওয়ার। আমি 2-1 দিনের মধ্যে চলে যাব। আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও আমার ঠাঁই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি সংসারটা শেষ পর্যন্ত বাঁচাতে পারবেন তো? মুনতাহা শাশুড়ি চিৎকার করে বলছে। মুখপুরি, একদম চুপ। অনেক বলেছিস। নিজে তো অলক্ষী, সারাক্ষণ অলক্ষণের কথা মুখে রাখস। তোর সংসারটা রক্ষা হলো না বলে হিংসা করছিস। আস্তে মা আস্তে, অবন্তিকা বাসায় আছে, সব শুনে গেলে সামাল দিতে পারবেন তো? তাছাড়া এ বয়সে এত চিৎকার চেঁচামেচি শরীরের জন্য একেবারে ভালো না। বিছানায় পড়লে সেবা করবে কে? মুনতাহা শাশুড়ি রাগে কেঁপে কেঁপে উঠছেন। কি পারবো না পারবো সেটা তোরে ভাবতে হবে না। আসলে ছোট লোকের সাথে সম্বন্ধ করাই ভুল। ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকে। এবার বড় লোকের সাথে আত্মীয়তা করেছেন, ঠেলা বুঝবেন। অবন্তিকা ভালো, তবে আপনাদের মা মেয়ের জন্য বারুদ হবে, এটা আমি নিশ্চিত। নাচিয়ে ছাড়বে আপনাদের। পয়সার 1 পিঠ দেখেছেন, এবার 2 পিঠ দেখবেন। মুনতাহা তাচ্ছিল্যের হাসি দিচ্ছে। আজ আমার হাসার দিন। মা, যে সম্পর্কের ভিত্তিটাই নড়বড়ে, সেটা নিয়ে এত বাহাদুরি কিসের? মিথ্যা যে সম্পর্কের বুনিয়াদ হয়, সে সম্পর্ক কয়দিন টিকবে সেটা নিয়ে আমার শঙ্কা আছে। উইপোকা যেমন ধীরে ধীরে কাঠ খেয়ে ফেলে, তেমনি মিথ্যা আপনার সংসার খেয়ে ফেলবে। মুনতাহা, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। আমার ভুল হয়েছে তোমাকে এখানে রাখা। মান সম্মান থাকতে থাকতে বিদায় হও আমার সংসার থেকে। মুনতাহা রুমে এসে কান্না শুরু করে দিল। আজ কান্নাটা ঠিক কিসের জানে না। মুনতাহার খুব খারাপ লাগছে যে শাশুড়ির চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলেনি, আজ তাকে কত কথা শুনিয়ে দিল। অবশ্য একদিকে বলতে পেরে নিজেকে খুব হালকা লাগছে। বুকের ভিতর জমানো কষ্টটা কিছুটা হলেও কমেছে। আর কতদিন সহ্য করে থাকবে? সহ্য করারও একটা সীমা আছে। মুনতাহা কিছু না করেও সবার চোখের কাল হয়ে গেছে। যা প্রাপ্য তার চাইতে এ পরিবারের জন্য বেশি করেছে। সারাদিনে মানুষগুলোর জন্য খেটেছে, কাউকে কিচ্ছু করতে দিই তার প্রতিদান এভাবে দিচ্ছে। এরা কখনো মুনতাহার মূল্য বোঝেনি। মাঝে মধ্যে নিজের মূল্য বোঝানোর জন্য দূরত্ব বজায় রাখা দরকার। অনেক হয়েছে, আর না। এখান থেকে মায়ের বাসায় ভাবির কথা শুনে থাকা অনেক সম্মানের। মাকে কল দিতে হবে। মুনতাহা মাকে কল দিয়েছে। 2 বার রিং হওয়ার পর কল রিসিভ করেছে। মা, কেমন আছো? আমি ভালো আছি। তোর কথা মনে করে ঘুম আসে না। কিভাবে আছিস ওই জাহান্নামে? মা, আমি তোমার কাছে চলে আসবো। আয় না, চলে আয় ওখানে। আমি জানি তুমি ভাবির কথা চিন্তা করছো। মা, ভেবো না, আমি বেশি দিন থাকবো না। ঠিক একটা ব্যবস্থা করে ফেলবো। কিচ্ছু হবে না, তুই চলে আয়। মুনতাহা সিদ্ধান্ত নিয়েছে আজকে সন্ধ্যার মধ্যে এই বাসা ছেড়ে সাইমনকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে। মুনতাহা জানে ফেলে যাওয়া স্মৃতি ওকে পীড়া দিবে, কিন্তু আজ যদি মনকে শক্ত না করে, তাহলে সারা জীবন সবার অবহেলার শিকার হতে হবে। হয়তো এসব কাটিয়ে উঠতে কষ্ট হবে, হয়তো সব ছেড়ে ফেলে দিতে পারবে না, তারপরও সীমানা ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। মুনতাহার সাথে ওদের আচরণ দেখে অবন্তিকা ভালো করে বুঝতে পারছে রাহি আর ওর শাশুড়ি অতটা সুবিধা না। অবন্তিকা কয়েকবার মুনতাহাকে ডেকেছে, কিন্তু মুনতাহা কথা বলতে চাচ্ছে না। কিছু না করেও বারবার কেন দোষের ভাগ নিবে? মুনতাহার তো এ পরিবারের প্রতি আর কোনো দায় নেই। মুনতাহা অবন্তিকাকে বলেছে,
অবন্তিকা বোন, তুমি আমার সাথে কথা বলিও না, পরে বলবে আমি তোমার কান বিষিয়ে তুলেছি। কি বলছো মুনতাহা আপু? খারাপরা খারাপ কথাই বলবে, তুমি এসব নিয়ে মন খারাপ করো না। রাহি পাশ থেকে দাঁড়িয়ে মাকে বলছে, দেখছো মা কি জাদু জানে, এত অল্প সময়ে বশ করে ফেলছে। বাদ দে, বলছে 2-1 দিনের মধ্যে বিদায় হবে, এখন গেলে আমি বাঁচি। সাইমন অফিসের কাজে মন বসাতে পারছে না। মুনতাহার কথা খুব মনে পড়ছে। আচ্ছা মুনতাহা কি ভাবছে, অবন্তিকার সাথে আমি হ্যাপি? আজকাল ওর মন বোঝা যায় না, কখনো আকাশে মেঘের আনাগোনা, কখনো ধবধবে পরিষ্কার, কখনো মনে হয় আমাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আবার কখনো মাঝে মধ্যে আমাকে আশেপাশে সহ্য করতে পারে না। কোন দুটানায় পড়লাম আমি? অবন্তিকারও কোনো দোষ নেই, আমার জন্য মেয়েটাও ভুক্তভোগী। আমার কি ওকে সত্যিটা বলে দেওয়া উচিত? অবন্তিকা ছাদ থেকে নেমে রুমে ঢুকতেই দেখছে রাহি অবন্তিকার মেকআপ বক্স খুলে মনের খুশিতে সাজছে। অবন্তিকা রাহিকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল, না বলে ওর জিনিস ধরেছে। কি ব্যাপার রাহি, কি করছো তুমি? ভাবি আমি সাজছি। কাউকে না বলে তার জিনিসে হাত দেয়া কি ঠিক? লজ্জা করে না? আমার জিনিস দিয়ে সাজছো, নাকি জীবনেও এত দামি প্রোডাক্ট দেখনি? ভাবি তোমার জিনিস কি আমি ধরতে পারবো না? না, আমার পছন্দ না, রুম থেকে বের হয়ে যাও। অবন্তিকার কথা শুনে রাহির চোখ ছলছল করছে, কান্না করে রুম থেকে বের হয়ে গেল। অবন্তিকা জানে এভাবে ব্যবহার করা ঠিক হচ্ছে না, কিন্তু অবন্তিকাও পরিস্থিতির কাছে বাধা পড়েছে। তার উপর ওরা মুনতাহার সাথে যেভাবে কথা বলে, ওদেরও বোঝা দরকার খারাপ কথা শুনতে ঠিক কতখানি কষ্ট হয়। সবার মনের দাম আছে, আশ্রিতা হলে যে মন থাকবে না এমনটা না। মুনতাহা সন্ধ্যা ঘনিয়ে আসার আগে ব্যাগ গুছিয়ে নিল। সাইমনের পরিবার মুনতাহাকে যা দিয়েছে মুনতাহা সাথে করে কিছুই নিচ্ছে না, এমনকি সাইমনের দেওয়া কোনো জিনিস মুনতাহা নিচ্ছে না। নিলে মুনতাহা নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে। যার ভালোবাসা নিতে পারেনি তার জিনিস নিয়ে কি হবে, বরং সেই জিনিসগুলো মুনতাহাকে দুর্বল করে দিবে। শেষবারের মতো বাসাটা নতুন করে দেখে নিচ্ছে। কত স্বপ্ন স্মৃতি এই বাসার সাথে জড়িয়ে আছে। নিজের হাতে স্বপ্নের বাগান সাজিয়েছে। মেয়েদের নিজের বলতে কিছুই হয় না, যতক্ষণ দিতে পারে ততক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন। মুনতাহা দেয়ালে হাত বুলাতে বুলাতে, সাইমন তুমি আমার ভালো থাকার মুহূর্তগুলো কেড়ে নিয়েছো, কিন্তু আমার ভিতরে জমানো লুকিয়ে রাখা ভালোবাসা কেড়ে নিতে পারোনি, কখনো পারবে না। সেই ভালোবাসার সুন্দর মুহূর্তগুলো দিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো। পাশে থেকে হয়তো সবাই ভালোবাসি কথাটা বলতে পারে, কিন্তু ভালোবাসার স্মৃতি আগলে রেখে সারা জীবন কি সবাই বাঁচতে পারে? যারা পারে তারাই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। আমি খুব করে চাই জীবনের একটা সময় আমার কথা মনে করে তোমার বুকটা হাহাকার করে উঠুক। সেদিনটা বেশি দূরে নেই। ভালো থেকো আমার ভালোবাসা, অন্য কোনো নীরে। মুনতাহা কাউকে না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় মুনতাহার দীর্ঘশ্বাস, কান্না মিলেমিশে একাকার। বের হবার পর পিছন ফিরে বাড়িটা দেখছে। যখন বউ হয়ে এ বাড়িতে এসেছিল তখন কি ভেবেছিল মাঝপথে শূন্য হাতে অপবাদ অসম্মান নিয়ে বের হতে হবে? মুনতাহার বাবার বাসা খুব বেশি দূরে নয়, আবার কাছেও না, যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। দরজা বন্ধ দেখে অবন্তিকা মুনতাহাকে ডিস্টার্ব করেনি। রাহি রাগ করে নিজের রুমে বসে আছে। অনেক রাত হয়ে গেল, সাইমন বাসায় আসেনি। অবন্তিকা ইচ্ছে করে টিভি সাউন্ড বাড়িয়ে দিয়ে মুভি দেখছে। রাহিকে ওর মা বোঝানোর চেষ্টা করছে, অবন্তিকার বয়স কম, একটু সময় দে, ঠিক হয়ে যাবে। তুই রাগ করে থাকিস না মা। মা তুমি দেখছো না কিভাবে কথা বলে? একটা বাচ্চা আসলে দেখবি এত তেজ থাকবে না, না থাকলেই ভালো। খাইতে আয়। আমি খাবো না, আমার কাজ আছে, তুমি যাও। রাহি দরজা বন্ধ করে মোবাইলে কথা বলতে বিজি হয়ে গেল। রাহির সাথে 2 বছর ধরে তারেকের সম্পর্ক। খুব অল্প সময়ে দুজন দুজনের সাথে ঘনিষ্ঠ হয়ে গেছে। 6 মাস আগে দুজন কাজী অফিসে গিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলছে। তারেক চেয়েছিল রাহিকে আপন করে পেতে, আবার দুজনের ফ্যামিলিতে এখন বিয়ের কথা বলা যাবে না, তাই দুজন সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছে। তারেক বলেছে নিজেকে গুছিয়ে নিয়ে পারিবারিকভাবে সব ঠিক করে নিবে। রাহি সারাদিনে কি কি হয়েছে সব তারেককে বলছে। যখন কাউকে ভালোবাসে তখন সে মানুষটি হয় দুনিয়ায় সবার চেয়ে আপন, যাকে মনের সব কথা প্রাণ খুলে বলা যায়। আসলে কি সব কথা বলা ঠিক, কিছু কথা গোপন থাকা ভালো। আজ যে মানুষ খুব কাছের, কাল সে পর হতে কতক্ষণ।
চোখের আড়াল হলে সবাই দুর্বলতা নিয়ে টানাটানি করে। নিজের হাজারো দুর্বলতা থাক, তাতে কি? অন্যের সমালোচনা করতে আমরা বড্ড ভালোবাসি। তাই রাহি মুনতাহা সব কথা তারেককে বলছে। তারেকও রাহির সাথে তাল মিলাচ্ছে। ওই যে ভালোবাসার মানুষের কথা ভুল জানার পরে সঠিক করতে আমরা সবাই ব্যস্ত। জানো কলিজা, মুনতাহা ভাবি বিষের মতো আমাদের পরিবারটাকে নিঃশেষ করে দিচ্ছে। কি বলো, তাই নাকি? আর কি বলবো তোমায়, নতুন ভাবিকে আসতে না আসতে মাথায় আমাদের নামে যাতা ঢুকিয়ে দিচ্ছে। আহারে, আমার বউটা কত ঝামেলাতে আছে। তাই তোমারে বলছি, আমাকে তাড়াতাড়ি বউ পরিচয় নিয়ে যাও। নিব সোনা, একটু অপেক্ষা করো। মা। মুনতাহা চলে গেছে, বাসার কেউ জানতেও পারল না। অবন্তিকা খেয়ে সাইমন আসার আগে শুয়ে পড়ল। আহনাফকে খুব মিস করছে। আহনাফ সারাদিনে কয়েকবার মেসেজ করেছে, এখনও কল দিচ্ছে। অবন্তিকা ভাবছে ধরবে কিনা, চিন্তা করতে করতে রিসিভ করলো। কি ব্যাপার আহনাফ, এতবার কল দিচ্ছ কেন? খুব সুখে আছো তাই না? আমি শ্বশুর বাড়ি, তোমাকে বুঝতে হবে, কেউ দেখলে ঝামেলা হয়ে যাবে। সেটাই। আমি কিভাবে আছি, আমার রাত কিভাবে কাটছে একবার ভেবেছ? শুধু এটাই বলবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমারই থাকবো। ও কি তোমার কাছে আসার চেষ্টা করে? সাইমন রুমে আসছে দেখে অবন্তিকা তাড়াতাড়ি মোবাইল রেখে শুয়ে পড়ল। সাইমনের অবন্তিকার কথা মাথায় ছিল না। তাছাড়া সারাদিন না খাওয়ার কারণে ঘুম চোখে অন্ধকারে বিছানায় শুয়ে পড়ল। অবন্তিকা চিৎকার দিয়ে বলল, বাহ, সুযোগ পেয়েছেন, স্বামিত্ব ফলাতে চলে এসেছেন। আপনাদের মতো মানুষগুলো বেশিক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ছি, যে একটা মেয়েকে একা রুমে পেয়েছেন, অমনি শরীর গরম হয়ে গেল তাই না? অবন্তিকার কথায় সাইমন অবাক হয়ে গেছে। অবন্তিকা এসব কি বলছে? দেখো, আমি তোমাকে খেয়াল করিনি, আমার শখ জাগেনি কারো উপর ঝাঁপাই পড়ার। এত বাজে স্বভাব নেই আমার। এত সাধু স্বাস্থ্য হবে না, এগুলো কাছে আসার ফন্দি, সব বুঝি। শুনুন, যতদিন না আমি নিজেকে নর্মাল করতে পারছি, আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি এগুলো নিয়ে ভাবছি না, আপনি আপনার মতো করে থাকুন। আরেকটা কথা, আমি নিজে এসবের জন্য প্রস্তুত না। অবন্তিকা মনে সাহস পেয়েছে। খুব একটা কষ্ট করতে হবে না এই বাসা থেকে বের হতে। মনে হচ্ছে ডিভোর্স পেতে সহজ হবে। আচ্ছা, সাইমনের মনে অন্য কেউ নেই তো? অবন্তিকা খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছে। প্রস্তুত না হলে বিয়ে করেছেন কেন? আপনাকে তো কেউ ধরে বেঁধে বিয়ে করতে পাঠায়নি। নাকি কোনো রমণীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? আপনার এত কিছু জেনে কাজ কি? আরে বলুন না, প্রেম করে ছেঁকা খেয়েছেন নাকি? আমাকে বলতে লজ্জা কিসের? বন্ধু ভেবে মন খুলে বলে ফেলুন, আমি আপনাকে তার সাথে মিলিয়ে দিব। ধন্যবাদ এত ভাবার জন্য। দূর, আজকাল কারো ভালো করতে নেই। সাইমন বিড়বিড় করে বলতে লাগলো। বিয়ের আগে ব্যাপারটা সহজ মনে হয়েছে। এসব করতে গিয়ে আমি আমার মুনতাহাকে চিরদিনের জন্য হারিয়ে ফেললাম। আমি বুঝতেছি আমি কি হারিয়েছি। এই ঘরটা আমার কাছে বড্ড অচেনা হয়ে গেছে। মুনতাহার দুষ্টুমিগুলো আমাকে এ ঘরে থাকতে দিবে না। কিছু বলছেন আমায়? না না, আপনি ঘুমান। দয়া করে আমার পাশে না শুয়ে সোফায় গিয়ে ঘুমান। আমার পাশে কেউ ঘুমালে আমার ঘুম আসে না। আপনাকে বলতে হবে না, আমি নিজে ঘুমাবো না। তাহলে তো খুব ভালো, লাইটটা নিভিয়ে দিন। লাইটের আলো চোখে পড়লে ঘুমাতে পারি না। আপনার দেখছি সব কিছুতেই সমস্যা। অবন্তিকার খারাপ লাগছে সাইমনের সাথে বেশি কঠোর হয়ে যাচ্ছে না তো? অবন্তিকার মাথায় একটা ব্যাপার কিছুতেই ঢুকছে না। মুনতাহা এ বাসার আশ্রিত হবে কেন? আর যদি আশ্রিত হবে তাহলে এরকম আচরণ কেন করে? আশ্রয় না দিলে না দিত, আশ্রয় দিয়ে সারাক্ষণ কথা শোনানো অদ্ভুত না? নাকি অন্য কোনো ঝামেলা আছে? এবারের মানুষগুলো সব পাগল। আচ্ছা, হতে পারে ভালো রান্না জানে, কাজের লোক করে রেখে দিছে। ফ্রিতে কাজের লোক পেলে মন্দ কি? কাল সকালে মুনতাহা আপুর সাথে কথা বলতে হবে, তাহলে অনেক কিছু জানা যাবে। দেখতে দেখতে মুনতাহা বাসার কাছে চলে এসেছে। মুনতাহা ভয় পাচ্ছে, না জানি এখানে কি কি সহ্য করতে হয়। মুনতাহার ভাবি পপি মুনতাহাকে দু চোখে দেখতে পারে না। মুনতাহা যে আসবে মুনতাহার মা ভয়ে বলতে পারেনি। বাসায় পৌঁছে কলিং বেল টিপ দিতে গিয়ে মুনতাহার কলিজা শুকিয়ে যাচ্ছে। কে দরজা খুলবে এ ভেবে কয়েকবার বাজানোর পর মুনতাহার মা দরজা খুলে দিল। মুনতাহা ওর মাকে দেখে ঝাপটে মায়ের বুকে চলে গেল। মাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। এটা ঠিক কিসের কান্না মুনতাহা জানে না। জমানো যত কষ্ট আছে সব যেন অশ্রু জলে সিক্ত হলো। মুনতাহার মা মুনতাহাকে কিস করে বলছে, খুব কষ্টে ছিলি তাই না রে মা? আমার মেয়েটাকে কত কিছু না সহ্য করতে হয়েছে। মা, কষ্টে ছিলাম, কিন্তু তোমাকে দেখার
পর সব কষ্ট শেষ। আমি মা হয়ে তোর জন্য কিছুই করতে পারলাম না। মুনতাহার মায়ের চোখগুলো যেন থামছে না। একটা মায়ের কাছে সব থেকে বেশি কষ্ট লাগে যখন তার সন্তান কষ্ট পায়। মা কেঁদো না। সবাই যদি সুখে থাকতে চায় কষ্ট কে পাবে? দেখবা আমাদেরও একদিন সুখ আসবে। আমি দোয়া করি আমার মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুখের মুখ দেখে। ভাবি কই? খুব ক্ষুধা পেয়েছে। তোর ভাইয়ের সাথে শপিং করতে গেছে, না হয় এতক্ষণে তুলকালাম করতো। তুই আমার ঘরে চল, আমি ভাত আনছি। মুনতাহা অনেক দিন পরে পেট ভরে খাচ্ছে, মনে হচ্ছে কতকাল ভালো করে ভাত খায়নি। খা মা, যতক্ষণ পেটে জায়গা থাকে খেতে থাক। মুনতাহা খাচ্ছে, চোখের পানি পড়ছে। একটা কথা মাথায় রাখিস মুনতাহা, আল্লাহ কষ্ট দিয়ে বান্দাকে পরীক্ষা করে। যারা ধৈর্য ধারণ করতে পারে তারা সাফল্যের শিখরে পৌঁছায়। দেখিস তোর জীবন আলো করে সুখ আসবে, শুধু অপেক্ষা করার পালা। মা, আমিও বিশ্বাস করি আর আমি জানি যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের সুখের দিন শেষ। খুব তাড়াতাড়ি তারা বুঝবে আমি মুনতাহা কি ছিলাম। পৃথিবীতে কষ্ট আছে বলে সুখের এত দাম। মানুষ সুখের জন্য কত কিছু না করে। কেউ 2 বেলা খেতে পারলে সুখী, কেউ দামি জামা কাপড় পেলে খুশি, কেউ বা বিলাসবহুল গাড়ি বাড়িতে থাকতে পারলে সুখী। সুখ দুঃখ জীবনে ক্ষণস্থায়ী, কোনোটাই চিরকাল থাকে না। প্রতিটি সুখের গল্পের পিছনে একটা কষ্টের গল্প লুকিয়ে থাকে। আমরা কেবল সুখটা দেখে আফসোস করি, ভাবি অন্যদের কপাল কত ভালো। কিন্তু জীবনে সুখ অর্জন করতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আমাদের চোখে পড়ে না। মুনতাহার ভাবি এসে মুনতাহাকে খেতে দেখে চোখ কপালে উঠে গেল। চোখ বড় করে ধমকের সুরে বলতে লাগলো, বাহ, 1 বছর যেতে না যেতে আমার অন্ন ধ্বংস করতে চলে এসেছে। মা, আপনিও পারেন। আসার সাথে সাথে 1 থালা ভাত দিয়ে খেতে বসাই দিছেন। আমার আর আপনার ছেলে নাতির কি খাবে চিন্তা করলেন না? মুনতাহার মা নরম গলায় বলে উঠলেন, ভেবো না বৌমা, আমি ভাত বসাই দিছি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এখন আমরা না খেয়ে বসে থাকবো? আপনি জানেন না আমার ছেলেটা বিকাল থেকে কিছুই খায়নি। সময় মতো না খেলে আমার বিরক্ত লাগে। মুনতাহা ভাবির দিকে তাকিয়ে, ভাবি সারা জীবনের জন্য থাকতে আসেনি, 1-2 সপ্তাহের মধ্যে চলে যাব। তাই করিও। আমাদের এত টাকা নাই যে তোমাকে বসে বসে খাওয়াবো। ভাবি, তুমি বোধহয় ভুলে গেছো এই বাড়িটা আমার বাবা বানিয়েছেন। উত্তরাধিকার সূত্রেই আমিও অংশীদার। তুমি কি এখানে সম্পত্তির ভাগ বসাতে আসছো? না, ভাগ বসাতে আসি নাই। যেভাবে দূর দূর করছো তাই বাধ্য হলাম বলার জন্য। এখন তো বলবাই। নিজের স্বামীকে তো ধরে রাখতে পারলে না, নিজের সংসার রসাতলে গেল, এখন অন্যের সংসারে আগুন জ্বালাতে আসছো। মুনতাহার মা হাত জোর করে বলছে, প্লিজ বৌমা, আমার মেয়েটা এমনি অনেক কষ্টে আছে, ওর কষ্ট আর বাড়ায়ও না, তুমি এখন যাও। সত্যি কথা বললে সবার তিতা লাগে। আপনার মেয়ে ভালো হলে জামাইয়ের সুখ জুটলো না কেন? দোষ না থাকলে এমনি এমনি তারাই দেয়নি মা। মুনতাহার ভাবি মুখ বাঁকা করে চলে গেল। মুনতাহা মাকে ধরে কান্না করছে, মা গো, যার সুখ নেই তার কোথাও সুখ নেই গো মা। মুনতাহার শাশুড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে দেখছে মুনতাহা নেই। যত যাই হোক, মুনতাহা ভোরে উঠে যায়। মুনতাহাকে নিষেধ করলো, রান্নাঘরে ঢুকে পড়ে। মুনতাহাকে না দেখে মুনতাহার শাশুড়ি অবাক হলো। মুনতাহার শাশুড়ি তাড়াহুড়ো করে মুনতাহার রুমের দিকে যাচ্ছে। কালকের কথার জন্য সত্যি চলে যায়নি তো? মুনতাহা নেই, পুরো রুম ফাঁকা। মুনতাহার শাশুড়ির খুশি হবার কথা, কিন্তু মন থেকে কেন জানি খুশি কাজ করছে না। ভালো করে ঘুরে দেখছে মুনতাহা কিছুই নেয়নি, বিয়ের গয়নাগুলো ফেলে গেছে। ভাবছে সাইমন জিজ্ঞেস করলে কি জবাব দিবে। সাইমন যদি অবন্তিকার সামনে মুনতাহাকে নিয়ে কিছু বলে তাহলে তো সংসার গড়ার আগে শেষ হয়ে যাবে। না না, এটা আমি হতে দিতে পারি না। মুনতাহা থাকাকালীন কখনো রান্নাঘরে এত সকালে যেতে হয়নি। মেয়েটা ভালোই বদঅভ্যাস করেছে, বয়স তো আর থেমে নেই। এখন আর আগের মতো মুনতাহার শাশুড়ি কাজ করতে পারে না। অবন্তিকা মুনতাহার মতো না, রান্নাঘরের ধারে কাছে আসে না। ওর স্কিন নাকি পুড়ে যাবে। রাহিও পড়াশোনার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। মুনতাহা ছিল বলে বুয়ার প্রয়োজন পড়েনি। মুনতাহা যে সারাদিন কত কাজ করতো এখন টের পাবে। পরোটা ভাজতে গিয়ে মুনতাহার শাশুড়ির ঘাম টপ টপ করে পড়ছে। গরমকালে রান্নাঘরে আগুনের মতো উত্তাপ থাকে। কিছুক্ষণের মধ্যে শরীর ঘেমে একাকার হয়ে যায়। পরোটা বানিয়ে ডিম ভাজি করতে করতে অবন্তিকা উঠে গেছে। অবন্তিকা ডাইনিং এসে রান্নাঘরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সূর্য কোন দিকে উঠেছে?
অবন্তিকা আসার পর থেকে দেখছিল মুনতাহাকে হুকুম দিয়ে সবাই কাজ করায়। আজ হঠাৎ করে কি এমন হলো, নিজে কাজে লেগে গেছে। কিছুটা মায়া হচ্ছে, কিন্তু তাকে নরম হলে চলবে না। এখানে সংসার করতে আসেনি। সংসারের মায়া বড্ড খারাপ জিনিস, একবার মায়ার বাঁধনে আটকা পড়লে ছাড়া যায় না। অবন্তিকা ডাইনিং টেবিলে বসে একটু ভাব নিয়ে বলছে, নাস্তা কি আজ পাবো নাকি বাইরে থেকে এনে খেতে হবে? এই বয়সে কাজ না পারলে বুয়া রাখুন, এত কাপা কাপের কি দরকার? আপনার ছেলের তো টাকা কম নেই। বোমা, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার খুব ক্ষুধা লাগছে। কয়টা বেজেছে দেখেছেন? নাস্তা করতে করতে না জানি দুপুরের খাবারের সময় চলে আসে। সাইমন কোথায়? উঠেনি এখনো? আপনি গিয়ে দেখে আসুন আপনার ছেলে কোথায়। সারাক্ষণ এভাবে কথা বলো কেন? আমরা তোমার সাথে কি কোনো অন্যায় করেছি? আসার পর থেকে তোমার খেজমত করছি, সেখানে তো আমার প্রশ্ন। এত খারাপ আচরণ করার পরও এদের টনক নড়ছে না, ঠিক আমাকে সহ্য করে যাচ্ছে। আমার সাথে না করলেও মুনতাহাপুর সাথে তো করেছেন। অবন্তিকার কথা শুনে শাশুড়ি মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবন্তিকা মুনতাহাকে নিয়ে সব জেনে গেল না তো? ভেবেছিলাম ভালো হবে, এখন দেখছি এ মেয়ে আমার জন্য বিষ পোড়া হয়ে দাঁড়াবে। মুনতাহার কথা সত্যি হয়ে যাবে না তো? না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। অবন্তিকাকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। কি অন্যায় করেছে? আন্দাজে কি বলছো? আমার সামনে কি কম অপমান করেছেন? আসলে আপনাদের মধ্যে কাহিনীটা কি? তোমার এত কিছু জানতে হবে না বৌমা, তুমি আমার ছেলেটার সাথে সময় কাটাও। আপনার ছেলের চলাফেরা ঠিক নেই। আপনার ছেলের মনে অন্য কেউ আছে। তোমাকে বলছে? না বললে কি হবে, বোঝা যায়। এত না বই যে আমার ছেলেটারে সুখ দাও, বইয়ের মতো থাকো। সব ব্যাপারে উড়নচণ্ডী ভালো না। ধীরে বলুন, এত জোরে কথা বলা পছন্দ না আমার। আমি মুনতাহা না, বুঝছেন? আর মুনতাহা আপু কোথায়? ওনাকে দেখছি না যে। এই তো আছে কোথাও। অবন্তিকা গিয়ে দেখে মুনতাহার রুম বন্ধ। ভেবেছে এখনো ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করেনি। সাইমন ওঠার পর থেকে একবারও মুনতাহাকে দেখেনি। মনের মধ্যে খটকা লাগছে মুনতাহাকে না দেখে। দ্রুত গিয়ে মুনতাহার রুমের দরজা নক করছে। খুলছে না দেখে জোরে ধাক্কা দেয়াতে খুলে গেল। মুনতাহা রুমে নেই। ছাদে যায়নি তো? মন খারাপ থাকলে মুনতাহা প্রায় সময় ছাদে চলে যায়। সাইমন ছাদে গিয়ে দেখছে সেখানেও মুনতাহা নেই। সাইমন বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব করছে। চোখের পাপড়ি ভিজে দুঃসময়ের জানান দিচ্ছে। ছেলেরা চাইলেও কাঁদতে পারে না, ছেলেদের নাকি কান্নায় মানায় না। মাকে আড়ালে নিয়ে জিজ্ঞেস করছে, মা মুনতাহা কোথায়? ভাবছে কি উত্তর দিবে, কি বা দিবে। সত্যি কি কোনো উত্তর জানা আছে? কালকের কোনো ঘটনা সাইমনকে বলা যাবে না, সব শুনলে রেগে যাবে, পরে হিতে বিপরীত হবে। কেন, কি হয়েছে? কি দরকার আমাকে বল। তোর কি খুঁজে পাচ্ছিস না আমি খুঁজে দিব? তুমি আগে বলো মুনতাহা বাসায় নেই কেন? কোথায় গেছে বলে গেছে? ও চলে গেছে বাসা ছেড়ে। কি? হঠাৎ কি হয়েছে? আমি তো কিছু জানি না। হয়তো এখানে থাকতে অস্বস্তি হচ্ছে। ও বুঝছে এ সংসারে ওর দরকার শেষ, তাই চলে গেছে। তুই অবন্তিকাকে নিয়ে ভাব। যাওয়ার সময় তোমাকে বলে গেছে? না, বাদ দে তো। তুই অবন্তিকাকে নিয়ে ঘুরায়। মেয়েটা বোধহয় তুই ঠিকমতো কথা বলিস না বলে খিটখিটে মেজাজের হয়ে আছে। কোথাও থেকে ঘুরে আসলে ভালো লাগবে। মা, এখন এসব কথা ভালো লাগছে না, প্লিজ। মুনতাহা শাশুড়ির মনের অজানা গহীনে খারাপ লাগা কাজ করছে, কিন্তু সেটা স্বীকার করতে চাইছে না। কিছু মানুষ ভুল করে বোঝার পরেও মাঝে মধ্যে জোর করে নিজেকে সেই ভুলের উপর টিকিয়ে রাখতে চায়। যতক্ষণ না সবকিছু শেষ হচ্ছে হার মানতে রাজি না। মুনতাহা শাশুড়ির মনটা কেমন জানি করছে। সুখের জন্য এত কিছু করেও কোথাও সুখের ছিটে ফোঁটা নেই। যত যাই হোক, একসময় মুনতাহার সাথে কত ভালো সময় কাটিয়েছে একই ছাদের নিচে। সাইমন বিশ্বাস করতে পারছে না মুনতাহা চলে গেছে। মুনতাহা একবারও আমাকে বলার প্রয়োজন মনে করেনি, এতটাই পর করে দিল আমায়। সাইমন মুনতাহার নাম্বারে বারবার কল করে দেখছে, মুনতাহার মোবাইল অফ। মুনতাহার মায়ের নাম্বারে কল দেওয়ার সাহস হয়নি। কোন মুখে কল দিবে? বিয়ের সময় কত বড় মুখ করে বলেছিল ওনার মেয়েকে সুখে রাখবে, কোনো কষ্ট ছুতে দিবে না। কথা দেয়া সহজ হলো, কথা রাখা অনেক কঠিন। সাইমনের ভীষণ কষ্ট হচ্ছে। মুনতাহাকে যে আমি কোনোদিন সুখ দিতে পারিনি। মেয়েটা শুধু দিয়ে গেল, বিনিময়ে শূন্য হাতে চলে গেল। খুব ভালো করেছ। এই অসুন্দর ভুবনে তুমি বড্ড বেমানান। এই ঘর পরিবার কিছুই তোমার যোগ্য না। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো অজানা অভিমানে থেমে যায়।
মুনতাহা আজ নেই বলে সাইমনের কত কষ্ট, না পারছে নতুনকে বরণ করতে, না পাচ্ছে মানসিক শান্তি। যুক্তি আর স্বার্থ দিয়ে নিজেকে বুঝ দেয়া গেল সত্যিকার অর্থে সুখ পাওয়া যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, যা পাশে থাকে একান্ত নিজের থাকে সে জিনিসের কদর থাকে না, যে দূরে চলে যায় মুহূর্তের মধ্যে কদর বেড়ে যায়। মুনতাহা ভাবছে এখানে খুব বেশি দিন থাকা যাবে না। উঠতে বসতে খেতে ঘুমাতে মুনতাহার ভাবি খোঁচা দিয়ে কথা বলবে, যা খাবে তা বিষের মতো মনে হবে। যে মানুষগুলো খোঁচা মেরে কথা বলতে মজা পায় তারা কখনো বুঝবে না কথাগুলো ঠিক কোথায় গিয়ে লাগে। আসলে এসব মানুষরা অন্যকে ছোট করে কথা বলার মাঝে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। কিছু একটা করতে হবে আমাকে। কুকুরের মতো বেঁচে থাকার যে নিজের মতো করে একবেলা না খেয়ে থাকাও ভালো। আমার যে ভাই ভাবির কথা উঠে বসে, ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই তার কাছে। বইয়ের সব কথাই ঠিক, অন্য সবার কথা ভুল। দুনিয়া কত রকমের মানুষ, কেউ বইয়ের ভালোবাসার মূল্য বোঝে না, কেউ বইয়ের কাছে নিজেকে সঁপে দিয়ে বিবেকহীন মানুষ হয়ে যায়। আল্লাহর দেয়া অনেক বড় রহমত সুন্দর বিবেক। যদি সবার সুন্দর বিবেক থাকতো তাহলে কেউ কারো সাথে কখনো অন্যায় করতে পারতো না। হঠাৎ করে মুনতাহার রাশেদের কথা মনে পড়ে গেল। একই ভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছিল দুজন। রাশেদ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, অনেক বড় কোম্পানিতে জব করে। বিয়ের পর মাঝে একবার দেখা হয়েছিল মুনতাহার সাথে, তখন ভিজিটিং কার্ড দিয়েছিল, বলেছিল দরকার হলে কল দিতে। তখন কি জানতো কখনো দরকার হবে? চাকরি করার ইচ্ছে ছিল, কিন্তু সাইমন চায়নি চাকরি করুক। সাইমনের ইনকাম পরিবারের জন্য পর্যাপ্ত ছিল, আর মুনতাহাও চেয়েছিল পরিবারকে বেশি সময় দিতে। মোবাইল বের করে রাশেদের নাম্বার খুঁজে কল দিল। ভাগ্যিস নাম্বারটা ছিল। ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসলো। মুনতাহার লজ্জা লাগছে, কিভাবে বলবে। হ্যালো, কে? কথা বলছেন না কেন? আমি মুনতাহা, চিনতে পারছো? মুনতাহা, কেমনে মনে পড়লে অভাগা বন্ধুরে? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো চলছে জীবন। তোমার ভয়েস এমন কেন শোনাচ্ছে? কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? বুঝতে পারছি না কিভাবে বলবো। আরে বলে ফেলো, বন্ধুর কাছে বলতে লজ্জা কিসের? আমাকে আপন ভাবো না? আমার সাথে একটু দেখা করতে পারবে? আচ্ছা, কখন করতে হবে বলো? তুমি ডাকবে আর আমি আসবো না, তা কি করে হয়? রাশেদের সাথে কথা বলে মুনতাহার নিজেকে হালকা লাগছে, যেন কোথাও থেকে আসার আলো খুঁজে পেয়েছে। সত্যি জীবনে অনেক সময় বন্ধু বান্ধবরা ভরসার মাধ্যম হয়ে ওঠে। একজন ভালো বন্ধু পাশে থাকলে যে কোনো কঠিন সময় নিমিষে পার করা যায়। মুনতাহার ভাবি এগিয়ে এসে বিরক্তি নিয়ে বলছে, কিছু কি ভেবেছ? কয়দিন এখানে থাকবা? আমি আসছি কয়দিন হয়েছে ভাবি? তুমি কি আমি আসছি বলে শান্তিতে ঘুমাতে পারছো না? বেশি থেকে মজা পেয়ে গেলে পরে আর যাইতে চাইবা না, আমি কি জানি না? নাকি এখানে থেকে যাওয়ার মতলবে আছো? আমাদের মতো সাধারণ মানুষরা মতলব নিয়ে ঘুরি না, এত হিসেব নিকেশ নেই আমাদের জীবনে। তোমাদের গন্ডারের চামড়া, এত কথা বলি তাও ভাতের মতো হজম করে নাও। ভাবি, তোমার এত সুন্দর কথা হজম করার সাধ্য খুব কম মানুষের আছে। কি বলতে চাও? আমি খারাপ করে কথা বলি? না না, মোটেও খারাপ করে বলো না। তোমার কথার মুগ্ধতা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমাকে খোঁচা দিলে? খোঁচা মারা সবার কাম্য না, এটা আবার সবার সাথে যায় না, মানুষ বুঝে যায়। মুনতাহার কথা শুনে ওর ভাবি চিৎকার শুরু করলো, তোমার তো সাহস কম না? শুনেছি নিজের কমতি থাকলে মানুষ নিশ্চুপ থাকে, তোমার তো দেখছি ডানা গজিয়েছে। কে বলেছে আমার কমতি আছে? কমতি দেওয়ার মালিক আল্লাহ, আবার দুহাত ভরে দেওয়ার মালিকও আল্লাহ। কমতি তো তাদের মধ্যে আছে যাদের সুন্দর মনের বড়ই অভাব। আসলে প্রকৃত অর্থে তারা অভাগী। তাদের জন্য আমার খুব আফসোস হয়, মনে এত দুর্গন্ধ নিয়ে বাঁচে কেমনে। মুনতাহার মা মুনতাহাকে থামানোর চেষ্টা করছে। বাদ দে, তোর ভাবিকে চিনিস না? তিলকে তাল করার স্বভাব। না মা, জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছে। আর না, এদের না বললে এরা দিন দিন আরও শোনাবে। মাঝে মধ্যে বলা দরকার। মুনতাহার ভাবি মুনতাহার ভাইকে ডেকে বলছে, ওই শুনছ, কই গেলা? তোমার বোন নিজের সংসারটা শেষ করে আমার সংসার শেষ করতে আসছে। এবার বুঝছো তো ওরা কেন ছেলের আরেক বিয়ে করিয়েছে? শুধু সন্তানের জন্য না, তোমার বোনের স্বভাব চরিত্র ঠিক নেই। এখন বিশ্বাস করছো তো আমার কথা? আহা ভাবি, আগে নিজের স্বভাবটা ঠিক করো। আমার ভাইয়ের কানটা তো তালা মেরে রাখছো। মুনতাহার ভাবি জামাইয়ের দিকে তাকিয়ে বলছে, এখনো চুপ করে থাকবে? তোমার মা বোন তোমার সামনে আমাকে অপমান করছে আর তুমি কিছুই বলছো না? মুনতাহার ভাই খুব একটা খারাপ ছিল না, কিন্তু মুনতাহার ভাবি সারাক্ষণ কানের সামনে ওদের নামে বদনাম করতে করতে ভালো মনটা মেরে ফেলেছে।
একটা সময় গিয়ে বউয়ের সব কথা সঠিক ভেবে নেয়। মনের মধ্যে যতটুকু ভালোবাসা টান ছিল সবটা হিংসায় পরিণত হয়ে যায়। যে কোনো মানুষের সামনে সবসময় বদনাম করতে থাকলে একটা না একটা সময় সে বিশ্বাস করতে বাধ্য হয়। মুনতাহার ভাই গরম হয়ে বলছে, মুনতাহা, কার সাথে কথা বলছিস জানিস তো? তোর সম্পর্কে কিন্তু বড় হয়, সম্মান দিয়ে কথা বল। ভাইয়া, আমারটা শুধু দেখলে ভাবি যে সারাক্ষণ আমাকে মাকে যা তা শোনায়, সেগুলো তোমার গায়ে লাগে না? তুমি তো এমন ছিলে না, কিভাবে বদলে গেলে? চোখ কান খুলে চারদিকটা দেখে ভালো মন্দের তফাৎটা বোঝার চেষ্টা করো। সময় থাকতে বিবেক বুদ্ধি কাজে লাগাও, না হয় একসময় পচে যাবে। মুনতাহার কথা শুনে মুনতাহার ভাই অপ্রস্তুত হয়ে গেল। মুনতাহার ভাবি কিছু বুঝে ওঠার আগে জামাইকে ধরে নেকি কান্না করে বলছে, দেখছো, এই বাসায় কেউ দেখতে পারে না, আমি থাকবো না। তোমার বোন সেই কখন থেকে যা নয় তা বলছে, আমি আজকে এবারই ছেড়ে চলে যাব। মুনতাহার ভাই বউয়ের হাত ধরে বলছে, আরে পপি, তুমি কেন যাবে? তুমি মন খারাপ করো না। মুনতাহা থাকছিস যেহেতু, তোর ভাবি যা বলে চুপ করে শুনে থাক, অকারণে ঝামেলা করবি না। বুঝেছি ভাইয়া, তোমাকে বলা আর গাছের সামনে বলা একই কথা। এর মধ্যে মুনতাহার ভাইয়ের ছেলে হুমাম এসে বলছে, ফুফি খুব ভালো, তোমরা কেন আমার ফুফিকে বকছো? মুনতাহার ভাবি ছেলের মুখ চেপে ধরে, হুমাম, তুমি ছোট মানুষ, যাও রুমে গিয়ে পড়তে বসো। না, আমি যাব না। তোমরা ঝগড়া কেন করছো? বলছি না এখান থেকে যেতে, না হয় কানের নিচে দিব একটা। মুনতাহা আগে এভাবে কথা বলতো না, পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করেছে। কিছু মানুষ ভালো কথা সহ্য করতে পারে না। মুনতাহা হাঁপিয়ে উঠেছে, কতদিন এভাবে চলতে হয় কে জানে, কতক্ষণ এসব শুনে বেঁচে থাকবে। মুনতাহা ভাবছে কোনো চেনা জানা উকিলের কাছে গিয়ে যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার রেডি করতে হবে। যে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই সেটা বাঁচিয়ে রেখে লাভ কি? মৃত সম্পর্কের পিছুটান জীবনে চলার পথ বন্ধ করে দেয়। অতীত যত বেশি বর্তমানকে আঘাত করবে, বর্তমান ঠিক ততটাই পিছিয়ে পড়ে। যে মানুষ অতীতকে আঁকড়ে ধরে বসে থাকে, সে বর্তমান নিয়ে কখনো সুখে থাকতে পারে না। অতীতের কষ্টের স্রোত বর্তমানকেও ভাসিয়ে দিয়ে যায়। সারাদিনে মুনতাহার দেখা না পেয়ে অবন্তিকাও শাশুড়িকে জিজ্ঞেস করছে, মুনতাহা আপু কোথাও গিয়েছে? সারাদিনে একবারও দেখলাম না। আসলে বৌমা, মুনতাহা বাসা ছেড়ে চলে গেছে। কেন, আপনারা আবার কিছু করেছেন? কই, আমি তো জানি না। না, কি করব, ও নিজের ইচ্ছে চলে গেছে। এবার বুঝেছেন আপনারা কত খারাপ? আপনাদের কথা শুনে মুনতাহা আপু চলে গেছেন, অবশ্য ভালোই হয়েছে। অনেক দিন আরামে ছিলেন, এবার সারাদিন কাজ করবেন। মুনতাহার শাশুড়ির মাথায় বাস পড়েছে। এমনি একদিন কাজ করা অবস্থা খারাপ, কিভাবে সব সামলাবে বুঝতে পারছে না। অবন্তিকা রাহিকে ডাক দিয়ে বলছে, আমার আদরের ননদিনী, কষ্ট করে আমার জন্য এক কাপ চা করে আনো, মাথাটা ধরেছে। আমি করব? তুমি করবে না তো কে করবে? মুনতাহা আপু যেহেতু নেই, তোমাকে করতে হবে। শাশুড়ি আম্মা তো সারাদিন কাজ করে কোমরের 12টা বাজিয়ে রেখেছে। মা, এখন কি আমাকে তোমার নতুন বইয়ের কাজ করতে হবে? যা না, বানিয়ে দে, এত কথা বলিস না, আমার শরীর আর চলছে না। রাহি রাগ করে রান্নাঘরে চা বানাতে চলে গেল। রাহির মা রুমে গিয়ে শুতেই চোখের জল চিকচিক করছে। সারাদিনের সব ক্লান্তি এসে পড়েছে বিছানায়, হাত পাগুলো নাড়াতে পারছে না। এই আমি কাকে নিয়ে আসলাম? অবন্তিকার বাবাকে জানিয়ে কোনো লাভ হবে না। আমি তো নাতি নাতির মুখ দেখবো বলে বিয়ে করিয়েছি। কত স্বপ্ন দেখেছি নতুন বউ সংসারটা সুখে সুখে ভরিয়ে দিবে, নাতিদের সাথে ভালো সময় কাটাবো। এখন দেখছি আর বেশি দিন বাঁচবো না। শেষ পর্যন্ত মুনতাহার কথা সত্যি হয়ে যাবে না তো? সব থেকেও আজ আমার কিছুই নেই। মানুষের জীবনটাই এমন, যা চোখের সামনে থাকে না তা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে। সুখের আশায় নিতান্তই মরীচিকার পিছনে ছোটে। কেউ কেউ রাত দিন এক করে সত্য মিথ্যা জলে মিশিয়ে সেটা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। ভাবে হয়তো এটা পেলে সব সমস্যা মিটে যাবে, কিন্তু যে কাজের নিয়ত ঠিক নেই, চলার পথটাই ভুল, সেটা কি আর সুখের সন্ধান দিতে পারে? মুনতাহা রাশেদের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। এতদিন পরে দেখা করতে এসে ইতস্তত বোধ করছে। কারো হেল্প চাইতে লজ্জা লাগে যদি সে মানুষটা কিছু মনে করে। মুনতাহা এমন এক পর্যায়ে আছে, লজ্জা পেয়ে পিছিয়ে যাওয়া সম্ভব না। রেস্টুরেন্টে ঢুকতেই দেখে রাশেদ কোণের একটা টেবিলে বসে অপেক্ষা করছে। মুনতাহাকে দেখে এগিয়ে এসে মুচকি হাসি দিয়ে, কেমন আছো? কতদিন পরে দেখা, মাঝে মধ্যে যোগাযোগ তো রাখতে পারো। এই তো ভালো, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ভালো। বর কেমন আছে? ভালো, খুব ভালো আছে অন্য কাউকে নিয়ে। মানে? সে অনেক কাহিনী, অন্যদিন বলবো। চুপ করে আছো যে?
তুমি না কি কথা বলবে আমায়? আসলে তুমি আমার একটা উপকার করলে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এভাবে বলছো কেন? বন্ধুরা থাকেই তো বিপদে আপদে পাশে, বন্ধুর পাশে দাঁড়ানোর জন্য। তোমার জানা মতে যদি ভালো জব থাকে আমার কথা একটু বলিও। তুমি তো খুব ভালো কোম্পানিতে আছো, আজকাল রেফারেন্স ছাড়া ভালো জব পাওয়া যায় না। কথা, এটার জন্য এত লজ্জা পাচ্ছ? তোমার ভাগ্য ভালো, আজ লোক নিয়োগের কথা বলছিল আমার কোম্পানিতে। সত্যি? কাল তোমার সিভিটা নিয়ে চলে আসিও। মুনতাহা মনে মনে হাজার শুকরিয়া আদায় করছে। আল্লাহ কত সুন্দর করে সব পরিকল্পনা করে রাখে, আমরা মানুষগুলো অল্পতে অস্থির হয়ে যায়। বাড়ি ফেরার পর মুনতাহার খুব খুশি লাগছে, মনের মধ্যে আনন্দের বাতাস বইছে। জবটা পেয়ে গেলে জীবনের মোড় কিছুটা হলেও বদলে যাবে। অন্তত কারো কথা শুনে তো আশ্রিতার মতো বেঁচে থাকতে হবে না। জীবনে সুখে থাকার মানেটা নিজেকে খুঁজে নিতে হয়। মুনতাহার মোবাইলে বেশ কিছুক্ষণ রিং হচ্ছে। এত রাতে আবার কে কল দিল? বেশি বিরক্তি নিয়ে মোবাইল হাতে নিয়ে দেখে সাইমন কল করেছে। মুনতাহা সাইমনের কল দেখে কেটে দিল। 2-3 বার কাটার পরেও কল বাজছে। বারবার কল দেয়াতে মুনতাহা কি মনে করে ধরলো। কি ব্যাপার, সমস্যা কি? এত কল কিসের? মুনতাহা, তুমি কোথায়? আমি কোথায় সেটা জেনে তোমার লাভ কি? আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে আসছি। এবার আর কেউ তোমাকে জ্বালাবে না, কেউ বুঝাবে না তোমাকে ভালোবাসে। দূরে গেলে কি সম্পর্ক শেষ হয়? সম্পর্কের মানে বুঝলে এটা বলতে না। সম্পর্ক থাকলে তো শেষ হবে, তাই না? আমাদের মাঝে কখনো সম্পর্ক ছিল না, যা ছিল তা কেবল সময়ের প্রয়োজন। যাওয়ার আগে আমাকে জানিয়ে পর্যন্ত গেলে না। জানানোর প্রয়োজন মনে করিনি। ওই বাসায় আপন বলতে আমার কেউ নেই, কারণ আপন মানুষরা কষ্টের সময় ছেড়ে যায় না। মুনতাহা, অনেক বদলে গেছো তুমি। সময় মানুষকে বদলে দেয়, তুমিও তো বদলে গিয়েছিলে। আমার ভালোবাসা, বিশ্বাস, আস্থাকে পায়ের নিচে পিষে সুখী হতে চেয়েছিলে। একটা কথা কি জানো সাইমন, সবার জীবনে জয় আসে, আমার জীবনও আসবে। সেদিন তুমি হেরে যাবে আমার কাছে। আমি তো অনেক আগে হেরে গেছি জীবন যুদ্ধে। যে অক্ষমতার জন্য আমাকে ছাড়তে বিন্দু পরিমাণ মায়া হয়নি, সেটাই তোমার উপর খুব ভারী হয়ে পড়বে। জানো তো, কোনো মানুষ এ পৃথিবীতে পূর্ণতা নিয়ে জন্ম নেয় না। অপূর্ণতা আছে বলে পূর্ণতা পেতে মানুষের এত আয়োজন। কি বোঝাতে চাচ্ছ? কি ভারী হবার কথা বলছো? সময় তোমাকে বুঝিয়ে দিবে, আমাকে আর কল দিবে না। এখন রাখি। মুনতাহা, মুনতাহা, রেখো না। কিছু বলবে? সাইমন বিড়বিড় করে বলছে, আমি ভালো নেই মুনতাহা, তোমাকে ছাড়া আমি অসহায়। ভালো থেকো। সাইমনের খুব ইচ্ছে করছে এই বিশাল আকাশে মনের নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে। আমি জানি মুনতাহা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। সেই মুহূর্তে মায়ের কথা, চারপাশের পরিস্থিতি, সবার কথা আমার কি জানি হয়ে গিয়েছিল। আজ আমার কিচ্ছু নেই। আমার পক্ষে অবন্তিকাকেও আপন করে নেওয়া সম্ভব না। বাসায় গেলে তোমার স্মৃতিগুলো আমাকে ঝাপটে ধরে। আমি তোমাকে বিরক্ত করব না, তুমি সুখে থাকো তোমার জগতে। আমি তোমার যোগ্য না, আমি স্বার্থপর। মানুষ কখন কি করে, কেন করে, অনেক সময় নিজে বোঝে না। কিছু বোঝে ওঠার আগে চোখের পলকে সব ঘটে যায়। যখন ঘটে যায় তখন বুঝে সে কি করেছে। জীবনের কিছু ভুল সিদ্ধান্তের মাসুল সারা জীবন দিল শেষ হয় না। তাই সবার উচিত নিজের মনের কথা শোনা, আসলে মন কি চায় সেটার খোঁজ করা। মোবাইল রাখার পর মুনতাহার বুক ফেটে কান্না পাচ্ছে। ও জানে সাইমন হয়তো ভালো নেই, কিন্তু স্বার্থপর মানুষদের কষ্ট পাওয়ার দরকার। এখন এত অনুভূতি, খারাপ লাগা দিয়ে কি হবে যেখানে ঘরে বউ আছে? বড্ড দেরি হয়ে গেছে। মুনতাহার সাইমনকে নিয়ে ভাবতে চায় না। মন বড় অদ্ভুত জিনিস, কারো উপর থেকে উঠে গেলে সহজে সেখানে ঠাঁই দিতে পারে না। লুকানো ভালোবাসাটা হয়তো থেকে যায়, কিন্তু বিশ্বাস, সম্মান থাকে না। এটাও ভালো করে জানে অবন্তিকা বেশি দিন ওই বাড়িতে থাকবে না, কারণ সমস্যাটা মুনতাহার ছিল না, সাইমনের ছিল। সাইমনের বিয়ের আগের দিন মুনতাহার কাছে হাসপাতাল থেকে কল আসে। ডাক্তারটা ওদের পরিচিত ছিল। মুনতাহা হাসপাতালে গিয়ে ডাক্তার রাহাতের মুখে যা শুনলো তা যেন মুনতাহার কাছে স্বপ্নের মতো ছিল। মিসেস সাইমন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ওই দিন অন্যজনের রিপোর্টের সাথে আপনার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে যায়। কি বলছেন ডাক্তার? এত বড় ভুল কি করে করলেন? সরি, আমি নিজে বুঝতে পারছি না এত বড় ভুল কি করে হলো। যে দম্পতির রিপোর্ট আপনাদের রিপোর্টের সাথে বদল হয়েছে তারা আবার দ্বিতীয়বার আসার কারণে বুঝতে পারি আসলে সমস্যাটা আপনার না, সাইমনের। তেমন গুরুতর কোনো সমস্যা না, ঠিকমতো চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবে। মুনতাহার রিপোর্ট হাতে পেয়ে যেন আকাশের চাঁদ পেয়েছে। খুশিতে চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু ভাগ্য তাকে কোথায় দাঁড় করিয়ে দিল
আজ এই খবরটা তার কাছে মূল্যহীন। এই রিপোর্ট মুনতাহার জীবন উলটপালট করে দিল। জীবনে একবার হলে এমন পরিস্থিতিতে পড়া দরকার, তাহলে কাছের মানুষদের আসল রূপ দেখা যায়। তখন চিরচেনা মানুষ অচেনা হয়ে যায়, আতঙ্কে বুক কেঁপে উঠবে। আমি কি এই মানুষটাকে এতকাল ভালোবেসে এসেছি? নিজের চেনা জীবন জগতের রং বদলে যেতে থাকে। স্ত্রীকে চেনা যায় স্বামীর অভাবে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। স্বামী স্ত্রীর সম্পর্কে যদি স্বার্থ ঢুকে যায়, সেটা সম্পর্ক থাকে না, লেনদেন হয়ে যায়। মুনতাহা নিজের কোনো অক্ষমতা নেই এটা জানার পরও সাইমনকে জানায়নি, অনেকটা ইচ্ছে করে জানাতে চায়নি। মুনতাহা চেয়েছিল সাইমন ভালোবাসার টানে ফিরে আসুক। মুনতাহা সাইমনের সব কিছু জেনে সাইমনকে ভালোবাসে। সাইমনের সমস্যা না মিটলেও মুনতাহা মনে মনে ঠিক করে রেখেছে সাইমনকে ছেড়ে কখনো যাবে না। সাইমন যদি বিয়েটা না করে খুশি মনে সাইমনকে সব জানাবে। এজন্য হলুদের দিন থেকে মুনতাহা নিজেকে দূরে দূরে রেখেছে, যাতে সাইমন মুনতাহার ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু সাইমন মুনতাহার ভালোবাসাকে মিথ্যা করে নতুন জীবনে পা বাড়ালো। মুনতাহা সিভি নিয়ে রাশেদের কোম্পানিতে গেল। রাশেদ মুনতাহার কথা আগে বলে রেখেছে। মুনতাহাকে আশ্বাস দিয়ে বলছে মুনতাহা একটুও ভয় পাবে না। ভালো রেজাল্টের চেয়ে কনফিডেন্স থাকাটা জরুরি। মনে সাহস রেখে কনফিডেন্সের সাথে উত্তর দিলে হবে। আর আমি তো আছি, আমি চেষ্টা করব। আমার জীবনের প্রথম জব ইন্টারভিউ, তাই একটু নার্ভাস লাগছে। মুনতাহা ইন্টারভিউ ভালো হয়েছে, তাছাড়া রাশেদের স্পেশাল রেফারেন্স থাকার কারণে মুনতাহার জবটা হয়ে গেল। এবার মুনতাহা মাকে নিয়ে আলাদা বাসায় উঠবে। জব পাওয়ার প্রথম দিন বাসা খুঁজে ঠিক করে নিয়েছে। মুনতাহার মা কাঁদছে এ বাসা ছেড়ে চলে যাবে বলে। শত হলো ছেলে, ছেলের বউ, নাতি, নিজের পরিবার তো। নাতি হুমামের জন্য মন কেঁদে কেঁদে উঠছে। হুমামকে খুব ভালোবাসেন। হুমামও দাদি ছাড়া কিচ্ছু বোঝে না। সারাদিন দাদু দাদু করে পুরো বাড়ি মাথায় তুলে রাখে। হুমামকে ছেড়ে থাকতে কষ্ট হবে। তোর বাবার সব স্মৃতি জুড়ে আছে এই বাড়িটা ঘিরে। তোদের ছোটবেলায় কাটানো মুহূর্ত এখনো চোখে ভাসছে। মুনতাহাকে কথাগুলো বলে মুনতাহার মা মুখে কাপড় গুজে নিয়ে কাঁদতে শুরু করলেন। জগতের কি অদ্ভুত নিয়ম, কিছু শাশুড়ি বউকে মেয়ের জায়গায় বসাতে পারে না, কিছু বউ শাশুড়িকে মায়ের স্থান দিতে পারে না। তবে ব্যতিক্রমও কেউ কেউ আছে। মুনতাহা মাকে নিয়ে বের হবার সময় ভাবিকে ডেকে বলছে, ভাবি আশা করে আজ থেকে সুখে থাকবা, তবে মনে রেখো তোমারও একটা ছেলে আছে। একদিন ছেলের বউ আসবে, তুমিও শাশুড়ি হবে। তখন একজন শাশুড়িকে তার পরিবার থেকে বিচ্ছেদ করলে কেমন লাগে সেটা বুঝবে। দোয়া করি তোমার ছেলের বউ যেন তোমাকে তাড়িয়ে না দেয়। মুনতাহার ভাবি চুপ। আর হ্যাঁ ভাইয়া, ভেবো না আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আমি সময় হলে আবার আসব। হুমাম দাদির বোরকা ধরে টানাটানি করছে যেন এবারই ছেড়ে চলে না যায়। মুনতাহার মা নাতিকে দুগালে কপালে চুমু দিচ্ছে। দাদু ভাই, তুমি বড় হলে বুড়িটাকে দেখতে যাও। বুড়িটা যে তোমার অপেক্ষায় থাকবে। মুনতাহার নতুন জীবন ভালো যাচ্ছে। কথা শোনানোর কেউ নেই, বিলাসিতা না থাকলেও কোনো কষ্ট নেই। রাশেদ অফিসের সব ব্যাপারে মুনতাহাকে হেল্প করে। সময়ের সাথে সাথে বন্ধুত্বের সম্পর্ক শক্ত হচ্ছে। উকিলের সাথে মুনতাহার কথা হয়েছে। উকিল বলেছে প্রসেসিংয়ে কিছুটা সময় লাগবে। দিন যত যাচ্ছে মুনতাহার শাশুড়ি অসুস্থ হয়ে যাচ্ছে। অবন্তিকা বুঝতে পারছে কোথাও একটা গন্ডগোল আছে, কিন্তু গন্ডগোলটা কি সেটা বুঝতে পারছে না। তবে খেয়াল করছে মুনতাহা চলে যাবার পর থেকে এ বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে গেছে। কেউ কারোর সাথে তেমন কথা বলে না। সাইমন কেমন জানি হয়ে গেছে। মুনতাহাকে নিয়ে প্রায় আলোচনা হয়, কিন্তু অবন্তিকার সামনে কেউ কোনো কথা বলে না। সাইমন তো প্রায় সময় বাসায় আসে না। অবন্তিকা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে চলে। আজকে সাইমনকে জিজ্ঞেস করতে হবে আসলে ওর সমস্যা কোথায়। যত তাড়াতাড়ি জানতে পারবো এখান থেকে বের হবার রাস্তা খুঁজে পাবো। সাইমন নিজ থেকে আমাকে ছেড়ে দিলে বাবাকে জব্দ করা যেত। আনাফ যে আমার অপেক্ষায় দিন কাটাচ্ছে, আমারও এখানে থাকতে ইচ্ছে করছে না। দরজার আওয়াজে অবন্তিকা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। আপনার সমস্যাটা কোথায় বলবেন? আপনাকে কেউ বলছে আমার সমস্যা আছে? বলার কি দরকার? আপনাদের আচরণে বোঝা যায়। বেশি বুঝতে যাবেন না, যত কম বুঝবেন ততই ভালো। আমি জানতে চাচ্ছি মুনতাহা আপুর সাথে আপনাদের পরিবারের কি সম্পর্ক? আপনাদের চেহারা বলে দেয় কিছু তো একটা আছে। বলবেন কাহিনীটা কি? সেটা তোমার না জানলেও চলবে। আপনি সিগারেট খেয়েছেন? ছি, খেয়েছি তো কি হয়েছে? যাও তো, আমার মাথা খেও না। আমি কি মাথা খাবো? কোন পাগলের ফ্যামিলিতে এসে পড়েছে? বাবাকে বলতে হবে কার সাথে বিয়ে দিয়েছে।
এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে, মনে হয় যেন মরা বাড়িতে বসবাস করছে। বসে আছেন কেন? তাড়াতাড়ি চলে যান এখান থেকে। কান খুলে শুনে রাখুন, কাউকে চাই না আমার, বুঝেছেন? অবন্তিকা বেশ বুঝতে পারছে সাইমনের মনে কেউ তো আছে। না হয় বিয়ের এতদিনে সাইমন কেন তার কাছাকাছি আসতে চায়নি, কখনো স্পর্শ করার চেষ্টাও করেনি। কিন্তু হিসেব মিলাতে পারছে না সাইমন বিয়ে কেন করলো। কেমন জানি সব কিছু ধোঁয়াশা লাগছে। সত্যিটা চোখের সামনে থাকার পরেও সন্ধান মিলছে না। সাইমন সকালে অবন্তিকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে রাতের ঘটনার জন্য। ও নাকি মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছে। সাইমন জানে না যে কোম্পানির সাথে নতুন প্রজেক্ট নিয়ে কাজ করবে, সেই কোম্পানিতে মুনতাহা কাজ করে। প্রজেক্টের কাজ করতে গিয়ে মুনতাহাকে রাশেদের সাথে হাসি খুশি দেখে সাইমন হতভম্ব হয়ে আছে। মুনতাহা এখানে কি করছে? সাইমন খবর নিয়ে দেখে মুনতাহা এই কোম্পানিতে নতুন জয়েন করেছে। সবাই বলা বলি করছিল রাশেদের সাথে মুনতাহার সখ্যতা থাকার কারণে নতুন জয়েন করে নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।